নমস্কার, রাজনৈতিক দৃষ্টিকোণে আপনাদের স্বাগত। আমরা আবারও চর্চায় হাজির হয়ে গেছি আপনাদের দরবারে। আজ আমাদের স্টুডিওতে যিনি রয়েছেন মাননীয় শ্রী রতন ঘোষ, চেয়ারম্যান গোমতী ডায়েরি এবং বিজেপি স্টেট সেক্রেটারি। নমস্কার স্যার, বিটিভির পর্দায় আপনাকে স্বাগত। আপনাকেও নমস্কার, আমাকে আপনাদের চ্যানেলে ডাকার জন্য। লোকসভা নির্বাচন, দেশীয় এবং রাজ্য রাজনীতি সরগরম। ইতিমধ্যেই আমাদের রাজ্যের একটি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। আগামী 26শে এপ্রিল দ্বিতীয় পর্যায়ের নির্বাচন আমাদের পূর্ব ত্রিপুরা আসনে। কি বলবেন, গণদেবতা কার পক্ষে? দেখুন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে পিছিয়ে পড়া মানুষের যেভাবে উন্নয়ন করেছেন, উনি বলছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। ত্রিপুরা রাজ্যে আমাদের 3,72,000 ঘর দিয়েছেন উনি, গরিব মানুষের পাকা বাড়ি দিয়েছেন। আমাদের 2,58,000 কৃষক আজকে কিষাণ সম্মান নিধি পাচ্ছে। আমরা অতীতে বাম শাসনে দেখেছি মাত্র 1100 কৃষক কিষাণ সম্মান নিধি পেত। আজকে 2,58,000 কৃষক কিষাণ সম্মান নিধি পাচ্ছে। আমাদের যারা বৃদ্ধা মা মাসিরা আছেন তাদের 500 টাকা, 600 টাকা, 700 টাকা ভাতা ছিল। 33 প্রকার ভাতা বামপন দিত। 500 টাকা, 600 টাকা, 300 টাকার থেকে শুরু ছিল। সবগুলো ভাতা আজকে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে আজকে 2000 টাকা করে ভাতা দিচ্ছেন মা মাসিদের জন্য, বৃদ্ধা। এবং এটা শুধু ভারতবর্ষের কোনো প্রদেশে 2000 টাকা ভাতা নেই। আজকে আমাদের মায়েরা বোনেরা 2,38,000 মায়েরা বোনেরা আজকে গ্যাসের চুলা পেয়েছে, গ্যাস পেয়েছে। আমরা দেখেছি 25 বছর বাম শাসনে বিশেষ করে জনজাতি এলাকাগুলিতে বিদ্যুৎ ছিল না। অনেক পরিবার বিদ্যুৎ ছিল না তাদের বাড়িঘরে। আমাদের সৌভাগ্য যোজনার মাধ্যমে 1,38,000 আজকে পরিবার সৌভাগ্য যোজনার মাধ্যমে বিনা পয়সায় বিদ্যুৎ পেয়েছে। জনজাতিদের জন্য, সমাজপতিদের জন্য 2000 টাকা ভাতা দিয়েছে আমাদের সরকার। অতীতে বাম শাসন আমরা দেখতে পাইনি সমাজপতিদের জন্য ভাতা দিতে। আজকে আমাদের সরকার ভাতা দিচ্ছে 2000 টাকা। আমাদের জনজাতিদের এলাকাতে একলব্য বিদ্যালয় 7টা ছিল, এখন 18টা একলব্য বিদ্যালয় হয়েছে, রাস্তা হয়েছে। প্রতিদিন আমাদের ট্রেন বাড়ছে। এখন অবধি আমাদের 27টা ট্রেন আসছে। এই যে মানুষ আমাদের মোদিজির পক্ষে আছে, আমাদের সরকারের পক্ষে আছে। আমাদের যখন ডোর টু ডোর করতে যায় এমন কোনো আমরা বাড়ি এমন পাইনি যে কোনো বেনিফিশিয়ারি পাইনি, কিছু পাইনি। কিন্তু তা সত্ত্বেও ধরেন ভ্যাকসিন পেয়েছে করোনার সময়, করোনার ভ্যাকসিন জীবনদান দিয়েছে। মানুষ বলছে যে আমরা মোদিজির পক্ষে আছি, মোদিজির বিকল্প ভারতবর্ষে আর কেউ নেই। তো এটা প্রধানমন্ত্রীর ভোট, লোকসভা ভোট মানে প্রধানমন্ত্রীর ভোট। তো প্রধানমন্ত্রীর পাশে মানুষ আছে, আমাদের সরকারের পাশে আছে। আমাদের বিপুল জয় হবে। আমাদের দুইটি আসন আমাদের মোদিজিকে উপহার দেবে এই রাজ্যের জনগণ। পূর্ব ত্রিপুরা আসনের ভোট হয়ে গেছে, তা কিরকম হতে পারে? এর মধ্যে দেখা গেছে যে প্রথম পর্যায়ে যে কোটি রাজ্যে ভোট হয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্যে সব থেকে বেশি ভোট পড়েছে, রেকর্ড সংখ্যক ভোট হয়েছে। তো আমাদের আপনি বললেন দুটো আসন আমরা উপহার দেব মোদিজিকে। তাইলে তো আমরা ধরে নিতে পারছি যে পূর্ব ত্রিপুরাতেও পশ্চিম ত্রিপুরাতেও বিজেপি জয়যুক্ত হচ্ছে। তাহলে কিরকম হতে পারে ভোটের মার্জিন বা জয়ের ব্যবধানটা কতটা হতে পারে? না দেখুন, ভোটের পার্সেন্টেজ যেটা হয়েছে, অনেকে ধরেন এই যে কমিউনিস্ট এবং কংগ্রেস এক হয়েছে, যেটাকে ইন্ডিয়া জোট বলে। এক সময় 2023-এ তারা কংগ্রেস সিপিএম জোট বলেছিল, এখন এটা জোট বলে না, এখন ইন্ডিয়া জোট বলছে। তো ইন্ডিয়া জোটের মানুষ তো সেটাকে গ্রহণ করছে না। 2023-এ যে জোটকে মানুষ মানেনি, জনগণ আমাদের পক্ষে ছিল, আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো এবার আমরা দেখছি কি যে ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী হয়েছে আমাদের এখানে পশ্চিম আসনে আশিস সাহা, আর পূর্বে যিনি প্রার্থী হয়েছেন, তাদের পক্ষে কিন্তু মানুষ নেই।
মানুষ কিন্তু আমাদের বিজেপির পক্ষে আছে, সরকারের পক্ষে আছে। আমাদের জয় নিশ্চিত হবে। জুটকে মানুষ এটা বিশ্বাস করছে না। আমরা দেখছি এক সময় কমিউনিস্টরাই স্লোগান দিত, এই কংগ্রেসের কালো হাত ভেঙে দিন, ঘুরিয়ে দিন, কংগ্রেসের উগ্রপন্থী মদতদাতা তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আবার আমরা কংগ্রেসকেও স্লোগান দিতে দেখছি, চীনের দালাল চীনে যাও, আমাদের দেশ গড়তে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। এইসব আমরা দেখছি। যখনই নির্বাচন শেষ হতো, নির্বাচনী সন্ত্রাস আমরা দেখেছি, কত জায়গায় কংগ্রেস কর্মীদের খুন হয়েছে। আমরা প্রতি জায়গায় বিধানসভায় যাচ্ছি, সেখানে আমাদের শহীদ বিধি দেখতে হচ্ছে। ত্রিপুরা রাজ্যের রক্তের বন্যা বইত, একে অপরের শত্রু ছিল কংগ্রেস সিপিএম। আজকে বিজেপির যেভাবে কাজ করছে মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য যেভাবে কাজ করছে, তারা বুঝে গেছে যে বিজেপিকে হটানো সম্ভব না। কারণ বিজেপি মানুষের জন্য কথা বলে, জনগণের জন্য কথা বলে, সমাজের জন্য কথা বলে, সমাজকে পরিবর্তন করতে চায় বিজেপি। তার জন্য আজকে তারা একজোট হয়েছে। এই জোটকে মানুষ মানেনি। ইন্ডিয়া জোটের দেখুন না, আজকে ভারতবর্ষে দুইজন মুখ্যমন্ত্রী আজকে জেলে আছে, ইন্ডিয়া জোট হয়েছে তাদের। তো তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করছে, তাদেরকে আজকে মানুষ চাইছে না, জনগণ তাদের পক্ষে নেই, কারণ জনগণের জন্য কোনো কাজ করেনি। আমরা অতীতে দেখেছি 25 বছরের বাম শাসনের জমানায় একটা পঞ্চায়েতে 3-4 জন মিলে সেটা লুটে খাতো। আমাদের ব্লকে দুর্নীতি হতো, পঞ্চায়েতে দুর্নীতি হতো। আমাদের 6 বছরের সরকার বিজেপির ত্রিপুরা রাজ্যে একটি দুর্নীতি হয়েছে এরকম আপনাদের কাছে কোনো তথ্য নেই। কারণ আমাদের সরকার একটা স্বচ্ছতা মানুষের জন্য কাজ করে, সেখানে দুর্নীতি ভ্রষ্টাচার হয়নি। আমাদের মোদিজির 10 বছরের শাসনকালে কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো কিছু হয়নি, দুর্নীতি ভ্রষ্টাচার হয়নি। আপনারা দেখেছেন কেন্দ্রে যখন 10 বছরের মনমোহন সিংয়ের সরকার ছিল, কত দুর্নীতি ভ্রষ্টাচার হয়েছে, স্বর্গমত্ত পাতাল সব কোনো কিছু বাদ রাখেনি দুর্নীতিতে। তো মানুষ সব কিছু বুঝে গেছে, আজকে মানুষ সচেতন, মোদিজির পক্ষে আছে। আর এই যে ঝুট করে মানুষকে বিভ্রান্ত আর করতে পারবে না, মানুষ বুঝে গেছে। এক সময় মানুষ বিভ্রান্ত হতো। আজকে জনজাতি এলাকাতে বলুন, এই যে গণমুক্তি পরিষদ নাম দিয়ে তারা কত রাজনীতি করেছে জনজাতিদের পরিবারদের সঙ্গে, তাদেরকে কিছু দেয়নি। আজকে জনজাতিরা রাস্তা পেয়েছে, জল পেয়েছে, বিদ্যুৎ পেয়েছে, আমাদের বেনিফিশিয়ারি সবগুলি পেয়েছে, ঘর পেয়েছে। আজকে মোদিজির পাশে মানুষ আছে, মোদিজিকে মানুষ চাইছে। তার জন্য এই যে ঝুট যেটা বলছে, সেই ঝুট মানুষ আজকে মানছে না। আমাদের সরকার প্রতিনিয়ত আমাদের যখন অটল বিহারী বাজপেয়ীজি প্রধানমন্ত্রী ছিলেন, অন্তোদয় যোজনা শুরু করেছিলেন। আমরা দেখেছি অতীতে আমাদের মহাত্মা গান্ধীজি বলেছিলেন, যদি ভারতবর্ষকে চিনতে হয়, জানতে হয়, গ্রামে যেতে হবে। আর আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বলেছিলেন, গ্রামের যে অন্তিম ব্যক্তি আছে তার উন্নয়ন যদি হয় তাহলেই দেশের উন্নতি হবে। তার জন্য অন্তোদয় যোজনা শুরু করেছিলেন অটল বিহারী বাজপেয়ীজি। আমাদের চিন্তাধারা, বিচারধারা কি? একাত্ম মানববাদ, যেটা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রচনা করেছিলেন। ভারতীয় জনতা পার্টি ক্ষমতার লোভের রাজনীতি করে না, মানুষের কে নিয়ে রাজনীতি করে না, রাজনীতি করে পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য। আজকে ভারত যাতে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লয়, তার জন্য বিজেপি রাজনীতি করে। বিজেপির আমাদের রাজনীতিটা যেমন হচ্ছে, দেখুন যে মানুষ যাতে সুবিধা পায়। আজকে আমরা অতীতে দেখতাম সরকারের কাছে মানুষ যেত, এমএলএ বলুন, লোকাল কমিটি সেক্রেটারি বলুন, আমাদের মন্ত্রী বলুন, তাদের কাছে মানুষ লাইন ধরত। লোকাল কমিটি সেক্রেটারিতে বাড়িতে দেখতাম লাইন ধরে বসে থাকতো, একটা বৃদ্ধা ভাতার জন্য তাদের কাছে কৃতদাসত্ব হয়ে থাকতো। আজকে মোদিজির বিকশিত ভারত যেটা সংকল্প নিয়েছেন, আজকে এই বিকশিত ভারতের মধ্যে কি হচ্ছে? আজকে নেতা মানুষের কাছে যাচ্ছে, আমাদের মন্ত্রী, এমএলএ, জনপ্রতিনিধি সবাই মানুষের কাছে যাচ্ছে। মানুষ কিন্তু নেতার কাছে যাচ্ছে না, মন্ত্রীর কাছে যাচ্ছে না। এইটাই পরিবর্তন, মানুষ সব বুঝে গেছে। তো আজকে আমাদের এই 2টা আসন যেমন বিপুল ভোটে জয় হবে। মোদিজি যে বলছেন 400 পার, এই 400 পার 100% হবে, এটা নিশ্চিত। এবং মোদিজির যে নারা সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই মন্ত্রে সবাই আজকে আমরা এক দিশায় আছি। কমিউনিস্ট আমাদের বলতো সাম্প্রদায়িক দল, আমরা বিজেপি হিন্দুবাদী দল। আমাদের
ভারতীয় জনতা পার্টির বিচারধারায় সংবিধানে আছে সর্বধর্ম সমভাবাপন্ন, সর্বধর্মকে আমরা বিশ্বাস করি, সর্বধর্মকে আমরা সম্মান করি। কিছুদিন আগে আমি দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বক্তব্য রাখছিলেন, সংবিধান রক্ষা করতে হবে, সংবিধান রক্ষা করার স্বার্থে বিজেপিকে দেশ থেকে ক্ষমতাচ্যুত করতে হবে, বিজেপিকে আনা যাবে না, বিজেপিকে ক্ষমতা থেকে নামাতে হবে, এইসব অনেক কথা বলেছেন। আমি আপনার মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যিনি গণতন্ত্রের কথা বলছেন, যিনি আজকে উনি বলছেন বিজেপি গণতন্ত্র রক্ষা করতে পারেনি, যখন ত্রিপুরা রাজ্যে 1980 সালে জুন মাসে দাঙ্গা হয়েছিল, কত পাহাড়ি বাঙালি হত্যা হয়েছিল, তখন গণতন্ত্র কোথায় ছিল? আজকে ত্রিপুরা রাজ্যের আপনার অনেক শিখ ছিল, 1984 সালে কংগ্রেস দাঙ্গা করিয়েছে ভারতবর্ষে, তখন গণতন্ত্র কোথায় ছিল? আজকে ত্রিপুরা রাজ্যে আমাদের পরিমল সাহা হত্যা হয়েছে, আমাদের এই রাজ্যের তাদেরই মন্ত্রী বিমল সিনহা হত্যা হয়েছে, তখন গণতন্ত্র কোথায় ছিল? গণতন্ত্রকে যদি রক্ষা করে থাকে, সেটা মোদিজি করে দেখিয়েছেন, 370 ধারা বন্ধ হয়েছে, এটাকে বলে গণতন্ত্র? স্বাধীনতার 75 বছরে কোনো প্রধানমন্ত্রীকে আমরা দেখতে পাইনি এই 370 ধারা বন্ধ করতে, 3 তালাক বন্ধ করতে। তাদের কি চিন্তাধারা ছিল? তাদের চিন্তাধারা ছিল যে যদি 3 তালাক বন্ধ হয় তাদের ক্ষমতা থাকবে না, ভোট ব্যাংকের রাজনীতি ছিল। আজকে সেখান থেকে সরে এসে মোদিজি 3 তালাক বন্ধ করেছেন। আজকে সংখ্যালঘু পরিবারগুলি মোদিজিকে ধন্যবাদ দিচ্ছে। আজকে বক্সনগরে দেখুন রেজাল্ট কি হয়েছে উপনির্বাচনে। আমাদের যে সাম্প্রদায়িক বলে মুসলমানরা আমাদের ভোট দেয় না, আমরা সাম্প্রদায়িক দল, তাহলে বক্সনগরে 72% সংখ্যালঘু ভোটার, সেখানে আমাদের বিজেপির জয় হয়েছে। তো এইসব মানুষ এখন বুঝে গেছে, এই গণতন্ত্র যদি রক্ষা করেছেন আমাদের মোদিজি করে দেখিয়েছেন। গণতন্ত্রকে হত্যা করেছে কমিউনিস্ট, গণতন্ত্রকে তারা গলা টিপে হত্যা করেছে। দিনের বেলা মানুষের খুন হতো, উগ্রপন্থী সমস্যা ছিল, নারী নির্যাতন ছিল, রাত্রেবেলা মহিলারা, মায়েরা, বোনেরা বেরোতে পারতো না। আজকে দেখুন রাতে 12টা 1টা পর্যন্ত আমাদের মায়েরা বোনেরা টিউশন করে বাড়িতে যাচ্ছে, পড়াশোনা করছে, সুন্দরভাবে চলাফেরা করছে। গ্রামে গিয়ে দেখছি আমরা, এক সময় দেখতাম কাঁধে পিঠে করে বাচ্চা নিয়ে জনজাতি মায়েরা বোনেরা কাজ করতো, আজকে দেখি তাদের স্কুলে নিয়ে যাচ্ছে। এটা একটা পরিবর্তন হয়েছে। আমাদের সরকার মানুষকে পরিবর্তন, যেমন সরকার যেমন পরিবর্তন হয়েছে, মানুষেরও আমরা সমাজটারও পরিবর্তন করেছি। আমরা দেখেছি অতীতে, আমি যখন ছোট ছিলাম তখনও দেখতাম ক্লাবে ক্লাবে লড়াই হতো, ক্লাবের কোন ক্লাবের শক্তি বেশি সেটা লড়াই হতো। আজকে ক্লাবে ক্লাবে রক্তদান শিবির হয়। এটাই পরিবর্তন। মানুষ বিজেপির পক্ষে আছে, সরকারের পক্ষে আছে, মোদিজির পক্ষে আছে। আমাদের জয় নিশ্চিত। আর তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী 400 আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনে এটা নিশ্চিত। আপনার কথার সূত্র ধরেই বলছি, হ্যাঁ, যে ত্রিপুরার রাজ্য রাজনীতি যদি আমরা দেখি, হ্যাঁ, তাহলে রাজ্যের প্রধান দুটি বিরোধী দল ছিল একসময়, সিপিএম এবং কংগ্রেস, যারা মাঠে ময়দানে পরস্পরের বিরুদ্ধে লড়াই করেছে। কি এমন পরিস্থিতি হলো যে আজ তাদের এক ছাতার তলায় আসতে হয়েছে? এটা এক কথাই বললাম, তাদের কাছে কোনো ইস্যু নেই। বিজেপি, আমাদের মোদিজি, আমাদের রাজ্য সরকার যেভাবে মানুষের কাছে কাজ করছে মানুষের জন্য, তাদের মানে তাদের কোনো ইস্যু নেই। তারা দেখছে যে এখন তাদের পায়ের তলার মাটি নেই, তো একজুট হচ্ছে। অতীতে আমরা দেখতাম দিল্লিতে তাদের দোস্তি ছিল, এক সময় ত্রিপুরাতে কুস্তি ছিল, একে অপরকে গালিগালাজ করত, সন্ত্রাস করত। তো এখন দেখছে যে বিজেপিকে যদি তারা যদি একজুট হয়, হয়তো বিজেপিকে সরানো সম্ভব হবে, সেটা তারা ভেবেছিল। তো তাদের এই জোট একমাত্র হওয়ার একটাই উদ্দেশ্য, তাদের ব্যক্তি স্বার্থের জন্য, তাদের মানুষের স্বার্থের জন্য তারা জোট হয়নি। যদি মানুষের স্বার্থের জন্য তারা কাজ করত তাহলে সরকার থেকে যেত না। তারা কমিউনিস্ট 25 বছর একটানা শাসন করেছে। যদি মানুষের উন্নয়ন করত, মানুষের জন্য কাজ করত, তারা থাকতো ত্রিপুরা রাজ্যে।
তাদেরকে কেন মানুষ এখান থেকে সরিয়েছে, বিজেপিকে কেন আনেছে? অনেক আমাদের বিজেপিতে যারা এসছেন, এক সময় আমরা দেখতাম আমাদের বিজেপির হয়তো সংখ্যায় কম ছিল, কিন্তু ধীরে ধীরে মানুষ তো বুঝে গেছে তাদের চরিত্রটা, ধীরে ধীরে মানুষ আমাদের পক্ষে এসেছে। 2015 সালে যখন ত্রিপুরা রাজ্যে দিল্লি থেকে বিপ্লব কুমার দেব আসলো, তখন ধীরে ধীরে আমাদের কার্যকর্তারা সঙ্গে আমরা সবাই মিলে কাজ করেছি, তখন ধীরে ধীরে মানুষ আসতে লাগলো, বুঝে গেছে তাদের চরিত্র। সেই নিরিখে আমাদের 18তে সরকার এসেছে। আর এই সরকার যেভাবে কাজ করেছে 2023-এ, এই জুট যেভাবে হয়েছে, অনেকে বিভ্রান্ত হয়েছে, অনেকে অনেকভাবে চেষ্টা করেছিল পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসার জন্য, কিন্তু আসতে পারেনি, কারণ মোদিজির পক্ষে মানুষ আছে, আমাদের মানুষের উন্নয়ন করেছেন, তার জন্য আমাদের আবার 2023-এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সময় হয়ে গেছে একটা বিরতির, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর। হিরে দেখুন নতুন করে, ডিজাইনার হীরের গয়নার অভূতপূর্ব এক অভিজ্ঞতা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। ফিরে এলাম বিরতির পর, আমরা আবারও চলে যাচ্ছি আমাদের চর্চায়। স্যার, ইতিমধ্যেই আমাদের প্রথম পর্যায়ের নির্বাচন বা ভোট গ্রহণ প্রক্রিয়া আমাদের রাজ্যে শেষ হয়ে গেছে। ভোট গ্রহণের পর দেখা যাচ্ছে যে বিরোধীদের বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, ছাপ্পা ভোট হয়েছে, তারপর রিটার্নিং অফিসারদেরকে ভোট কেন্দ্রে থাকতে দেওয়া হয়নি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের অভিযোগ তারা করেছেন। এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, ভোট কেন্দ্রে আমরা ছাপ্পা বুট পড়েছে, বের করে দেওয়া হয়েছে, আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন, আমিও দেখেছি। সকাল 8:30টায় আশিস সাহা বলছে বুট কেন্দ্রের থেকে অনেককে তাড়িয়ে দেওয়া হয়েছে। সকাল 8:30টায় উনি বলছে, অনেকে তো ঘুম থেকে উঠেনি। তো বুট কেন্দ্রে যারা লাইনে আছেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে, উনি কোনো তথ্য প্রমাণ ছাড়াই সেগুলি বলছেন। আমরা ওদের আসলে পোলিং এজেন্ট দেওয়ার তাদের লোক নেই। আমরা দেখেছি কংগ্রেসের পোলিং এজেন্ট কোনো জায়গায় দিতে পারেনি, লোক নেই। সিপিএম এর তারা অনেক জায়গায় কংগ্রেসের পোলিং এজেন্ট হয়ে কাজ করেছে। আর সকাল 8:30 যিনি বলছেন, পুরো এলাকাতেই যায়নি, নিজের বুটটা দিয়েই বলছেন। আসলে তারা জানতে পেরেছে, বুঝে গেছে তাদের জমানত জব্দ হয়ে যাবে, জনগণ তাদের পক্ষে নেই। একটা বিভ্রান্তকর তথ্য, বিভ্রান্তকর কথা বলে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া কিছু নেই। কারণ এত সুন্দরভাবে ভোট হয়েছে, নির্বাচন কমিশন সেখানে ধন্যবাদ জানিয়েছে পশ্চিম আসনের ভোট কেন্দ্রে, এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট হয়েছে। আর উনি বলছে আমরা ছাপ্পা ভোট হয়েছে। আর মুখ্যমন্ত্রী আমাদের মানিক সাহার বিরুদ্ধে উনি কথা বলছেন, ছাপ্পা ভোটের মুখ্যমন্ত্রী, এই কথাও বলতে শোনা গেছে। ওনার মুখ দিয়ে এরকম কথা বলা, আমি মনে হয় রাজনীতি এমন জায়গায় গিয়ে চলে গেছেন ওনারা, আসলে বিভ্রান্ত হয়ে গেছে। আমি অনেক মিডিয়াকে আমি দেখেছি, আর তারা তো একদম পচা মাল, তাদের এখন আর কোনো মানুষ তাদের পক্ষে নেই।
মিডিয়াও দেখি যে তাদের পিছনে গিয়ে মিডিয়া দেখায়, কথা বলে। আমি মিডিয়াদের কাছে অনুরোধ রাখবো, আপনারা জনগণের কাছে যান, জনগণের কাছে যে গিয়ে জিজ্ঞেস করুন আমাদের সরকার কি কাজ করছে, জনগণের সেটা আপনারা উপলব্ধি হতে পারবে, বুঝতে পারবেন। বস্তা পচা মাল যেটা মানুষ গ্রহণ করে না, তাদের পিছনে গিয়ে কথা বলে সেটাকে বিভ্রান্ত করার চেষ্টা হয়। তাদের পক্ষে মানুষ নেই। জনগণ কি বলছে সেটা বলা দরকার, সেটা জানা দরকার। তো আমি আবার দেখছিলাম মানিক সরকার বলছিলেন যে ছাপ্পা ভোট হচ্ছে, মুখ্যমন্ত্রী 25 বছরে কোথায় ভোট দেবে, ওনার বিপ্লব দেবের কথা বলছিলেন, আমাদের যেখানে পশ্চিম আসনের প্রার্থী, ওনার সম্বন্ধে বলছিলেন যে ওনার কথা বলে ওনাকে হাইলাইট করা আমার দরকার নেই। আরে 25 বছরের টানা আপনি মুখ্যমন্ত্রী, পলিট ব্যুরোর সদস্য, আপনাকে তো ত্রিপুরা থেকে বিদায় করে দিয়েছে, উনাকে আর কি হাইলাইট করবেন আপনি? আপনি তো হাইলাইট হয়ে গেছেন নিজেই। সেটা আপনার একবার ভাবা উচিত, বলা দেখা উচিত। আপনি একজন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, আরেকজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা আপনি বলছেন, এটা আপনাকে শোভা দেয়নি। এসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করে দিন। আমি আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, আপনারা যেভাবে রাজনীতিটা করেছিলেন মানুষ সেটা বুঝে গেছে। এখন আপনাদের পাশে মানুষ নেই, শুধু মিথ্যা কথা বলে প্রচার করে সেটা কোনো দিনও বিজেপিকে আপনি কালিমাতীত করতে পারবেন না। কারণ মানুষ, জনগণ বিজেপির পক্ষে আছে, সরকারের পক্ষে আছে। ছাপ্পা ভোট কোনো সময় হয়নি, এটা শুধু বিভ্রান্ত। আমরা অনেক জায়গায় পোলিং এজেন্ট আছে, কমিউনিস্টের পোলিং এজেন্ট দিয়েছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন, অনেক জায়গায় আছে। যদি তথ্য প্রমাণ লাগে আপনাকে আমি দিতে পারি, আমার কাছে আছে, অনেক জায়গায় দেওয়া হয়েছে। তো সেখান থেকে কেন আমরা সরাইনি, সেই প্রশ্নটা তো আসতে পারে। আসলে ছাপ্পা ভোটের রাজনীতি তারা করত, আমরা দেখতাম বিকাল 3টার পরে তারা ছাপ্পা ভোট দিত, কারণ মানুষ তো তাদের পক্ষে ছিল না। আর কংগ্রেসের উপর ভর করে, কংগ্রেসের কারণে 25টা বছর কমিউনিস্ট শাসন করে গেছে। এক সময় আমরা দেখতাম যে সুদীপ রায় বর্মন ওনার টিম বলছে যখন কংগ্রেস আর কমিউনিস্ট পশ্চিমবাংলায় জোট হলো, তখন তারা দেখলাম তৃণমূলে চলে গেল। তারা বলছিল এই কংগ্রেস পচা হয়ে গেছে, এই কংগ্রেস আর করা যাবে না। আমরা দেখেছি মূত্রত্যাগ করেছিল এই যে সোনিয়া গান্ধীর আর রাহুল সিং এর ফটোর মধ্যে, ইন্দিরা গান্ধীর ফটোর মধ্যে, জীবনে আর কংগ্রেস করবে না বলে তৃণমূলে গেল। তারপর বিজেপিতে আসলো, দেখলো বিজেপিতে এসে ওই যে কমিউনিস্ট থেকে ওই যে টাকা পয়সা রোজগার হতো 2 নম্বরী ভাবে, এইসব বিজেপির মধ্যে সম্ভব হয়নি। তারপর চলে গেল আবার কংগ্রেসে, এখন আবার সিপিএম এর লোকে মিলল। তো তাদের এই যে চরিত্রটা মানুষ বুঝে গেছে। আর ওই ছাপ্পা ভোট এইসব কথা বলে মানুষকে ভুল বোঝানো যাবে না, মানুষ বুঝে গেছে। আর মানুষ যে জন্য বিজেপি কাজ করে, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করেছেন দেশের জন্য, আজকে দেশ কোথায় দেখুন, আজকে 5ম স্থানে অর্থনৈতিক ব্যবস্থা ভারতবর্ষে। আজকে চীন ভারতবর্ষকে ভয় পায়, আজকে পাকিস্তানের অবস্থা দেখুন কি হয়ে গেছে। তো মোদিজির পক্ষে মানুষ আছে। আজকে বিশ্বের সর্ববৃহৎ বীমা 5 লক্ষ টাকা আয়ুষ্মান কার্ড বানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি। জন আরোগ্য যোজনার মাধ্যমে সবার জন্য স্বাস্থ্য বীমা করে দিয়েছেন। কই অতীতে তো বামপন শাসন ছিল, কই জনগণের জন্য তো কিছু করেনি। আজকে সেই বিভ্রান্ত থেকে মানুষ দূরে সরে এসেছে। তারা শুধু মিথ্যা আর মিথ্যা প্রচার করে, সম্পূর্ণটাই মিথ্যা। তারা মিথ্যা আশ্রয় নিয়ে আগেও রাজনীতি করেছিল, এখনো ভাবছে মানুষ তাদের কথাই শুনবে, কিন্তু জনগণ সব বুঝে গেছে। তো আমি একদম 100% নিশ্চিত আমাদের এই 2টা আসন বিপুল ভোটে জয় হবে। আমাদের পক্ষে আছে মানুষ, মোদিজির পক্ষে আছে। আমাদের সরকার জনকল্যাণমুখী সরকার, জনদরদী সরকার, জনগণের জন্যই শুধু কাজ করে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি সার্বিক উন্নয়নের পাশাপাশি উনি মহিলাদের উন্নয়নের দিকে একটু বিশেষভাবে দৃষ্টি দিচ্ছেন বা চেষ্টা করছেন যে মহিলাদেরকে যেন অনেকটাই এগিয়ে নেওয়া যায়।
আমাদের রাজ্যে মহিলাদের অগ্রগতি সম্পর্কে কি বলবেন? দেখুন, মোদিজি 4টা জাতের কথা বলেছেন। একটা হলো মহিলা, আরেকটা হলো যুবক, আরেকটা হলো কৃষক, আরেকটা হলো গরিব। ওনার কাছে 4টা জাত আছে। আর মহিলাদের জন্য ত্রিপুরা রাজ্যে প্রথম আমাদের 33% আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে করেছেন। আজকে অনেক রেশন শপ ডিলার আমাদের মহিলা আছে, আমাদের টিএসআর এ মহিলা আছে, আমাদের পুলিশ প্রশাসনে মহিলা সংখ্যা বাড়িয়েছে। মহিলারা এক সময় আমরা দেখতাম মহিলাদের কিভাবে নির্যাতন হতো ত্রিপুরা রাজ্যে, কিভাবে মহিলারা অত্যাচারিত হতো, বিচার পেত না, পার্টি অফিসে তাদের বিচার হতো, আমরা নিজের চোখে দেখেছি। আপনি মহিলাদের ইজ্জত নিয়ে যেভাবে খেলা হতো সেটা কেস করা যেতে পারতো না, তাদের বিচার হতো পার্টি অফিসে। আজকে মহিলারা সুরক্ষিত। যদি কোনো কালে আমাদের এই ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার আসাতে মহিলারা যেভাবে সুরক্ষিত, মহিলারা যেভাবে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে, আজকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী যেটা বলছেন, মহিলারা হচ্ছে আমার জাত, আমার যুবা হচ্ছে আমার জাত, কৃষক হচ্ছে আমার জাত, গরিব হচ্ছে আমার জাত। এই 4 জাতের উন্নয়ন উনি করছেন এবং এই 4 জাতের মাধ্যমে ভারত বিকশিত ভারত হবে, অন্তোদয় ভারত হবে। অন্তোদয় ভারতের ডাক দিয়েছেন, অন্তোদয় যোজনা, অন্তোদয় ভারত। আমার মুখ্যমন্ত্রী বলছেন শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। প্রধানমন্ত্রী বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত। সেটা হতে যাচ্ছে, শ্রেষ্ঠ ভারত শ্রেষ্ঠ ত্রিপুরা হতে যাচ্ছে। আর আগামী দিনে দেখবেন আমাদের ভারতবর্ষ এই যে বিকশিত ভারত, এটা শুধু সময়ের অপেক্ষা। বিকশিত ভারত হবে, ভারত বিশ্বকে নেতৃত্ব দেবে, সেটা শুধু সময়ের অপেক্ষা। এটাই আমার আপনার কথার সূত্র ধরেই আবার বলছি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা হবে। তো এই যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে কর্মসূচি, সেই কর্মসূচি কতটা সফলতার দিকে? দেখুন, আজকে ভারতবর্ষের বড় বড় যে রাজ্যগুলি আছে, মুখ্যমন্ত্রী আছে, তার মধ্যে 5 নাম্বার মুখ্যমন্ত্রী আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। আমাদের রাজ্যটা তো একটা ছোট রাজ্য, একটা উত্তরপ্রদেশের একটা জেলার সমান। এই রাজ্যের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে 5ম স্থানে আছে। এটা কি করে সম্ভব হয়েছে? এটা একমাত্র ওনার যে কাজের স্পিড, উনি যে মানুষের জন্য কাজ করছেন। আমাদের রাজ্য সরকার বিভিন্নভাবে প্রকল্প, মুখ্যমন্ত্রী প্রকল্প নির্মাণ করছেন। কিছুদিন আগে একটা প্রকল্প নির্মাণ করেছেন, যারা গোপালক আছেন তাদের 6000 টাকা গোপালকদের জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন। অনেকগুলো প্রকল্প, যেমন স্কুলের বালিকা মেয়েরা আছে তাদের জন্য স্কুটি, ঠিক আছে। তো আমাদের এই মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য কাজ করছে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হওয়ার জন্যই কাজ হচ্ছে। আর সেটা সম্ভব, আর সেটা সময়ের শুধু অপেক্ষা। বেকার সমস্যা, যুবকদের, রাজ্যের যুব সমাজ বেকার সমস্যা একটা বড় ইস্যুই বলা যেতে পারে। এই যে বেকার সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনাদের কি কি ধরনের পরিকল্পনা রয়েছে বা কিভাবে বেকার সমস্যার মোকাবেলা করা হবে? বেকার সমস্যা ত্রিপুরা রাজ্যের আগে যেটা ছিল অনেকাংশ কমে এসেছে। আগে 7500 বেকারের সংখ্যা, সেটা এখন কমিয়ে এসেছে। আজকে যদি আমাদের এই সরকার আসার পরই এই যে চাকরি ক্ষেত্রে স্বচ্ছতা, এটা একমাত্র প্রমাণ করে দিয়েছে বিজেপি সরকার। আজকে অনেক কমিউনিস্টের ঘরে আমাদের ছেলে মেয়েরা চাকরি পেয়েছে। আমাদের সিপিএম এর এমএলএ ঝুমু সরকার, আপনার বরজলার, ওনার চাকরি হয়েছে। চাকরি ক্ষেত্রে একদম স্বচ্ছতা, এবং যে চাকরি হারে যেভাবে চাকরি দিচ্ছে সরকার, আগামী দিনে বেকার সমস্যা অনেকটাই কমে যাবে। অনেক কমে গেছে, আগামী দিনে বেকার সমস্যা থাকবেই না। বেকার সমস্যা
সমাধান করার জন্যই সরকার অনেক প্রকল্প নির্মাণ করছেন। আজকে অনেক শিক্ষিত যুবক যুবতীরা অনেকে আজকে চাকরির পেছনে দৌড়াচ্ছে না, বিভিন্নভাবে আমাদের সরকার সহযোগিতা করছে, বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছেন। একটা সময় শুধু বেকাররা, একটা সময় শিক্ষিত যুবক যুবতীরা চাকরির পিছনে ছুটতো, এটাকে কাটিয়ে পরিবর্তন আজকে হয়েছে। আজকে বেকার, আজকে শিক্ষিত যুবক যুবতীরা কিন্তু চাকরির পিছনে বেশি ছুটছে না, আজকে মৎস্য চাষ করছে, আমাদের ব্রয়লার মুরগ পালন করছে, আমাদের এই যে আগর গাছের চাষ করছেন, আমাদের বড় বড় যে রেস্টুরেন্ট খুলছেন। মানে চাকরির পেছনে যেভাবে ছুটতো আজ যুবক যুবতীরা, শিক্ষিতরা, আজকে সেই জায়গা থেকে সরে এসেছে। সমস্যার সমাধানের জন্য বিভিন্ন রাস্তা খোলা হচ্ছে, বিভিন্ন আমাদের কর্মসংস্থানের রাস্তা তৈরি হচ্ছে। শুধুই সরকারি চাকরি করবে সেই জিনিসটা নয়, কর্মসংস্থানের জায়গা তো খুলে দিচ্ছেন আমাদের সরকার অনেক বিভিন্নভাবে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। আজকে মোদিজি লোন দিচ্ছে, আমাদের সরকার সেই প্রকল্পের সহযোগিতা করছে বিভিন্নভাবে, অনেক প্রকল্প। আজকে অনেকটা বেকার সংখ্যা কমে গেছে ত্রিপুরা রাজ্যে। আমরা একেবারে সময়ের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। এটা হয়তো আমার শেষ প্রশ্নই হবে। দীর্ঘদিন বাম শাসন, তারপর 10 বছর ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে। যদি বাম শাসনের সময়কার উন্নয়ন বা বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বা বিভিন্ন কর্মপন্থার সাথে ভারতীয় জনতা পার্টির 10 বছরের সময়কালের উন্নয়ন বা রাজ্যের অগ্রগতির কথা তুলনামূলক আলোচনা করা হয়, তাইলে আপনি কতটা সফল ভারতীয় জনতা পার্টির সরকার? এটা তো জনগণই দেখছে কতটা সফল হয়েছে। আজকে দেখুন, আগরতলা থেকে যদি আপনি ধর্মনগরে যান, যে রাস্তা হয়েছে, আপনি 3 ঘন্টায় ধর্মনগর যেতে পারবেন। আগে 5 ঘন্টা, 5.5 ঘন্টা লাগতো। রাস্তা ছিল ছোট, একটা গাড়ি আরেকটা গাড়িকে পাস দিতে পারতো না। আজকে এত বড় রুট হয়েছে, পাহাড় কেটে বিশাল রুট তৈরি হয়েছে, 3 ঘন্টায় ধর্মনগর যাওয়া যায়। আগে 2টা ট্রেন আসতো, এখন 18টা ট্রেন আসছে। বন্দে ভারত থেকে শুরু করে আমাদের অনেক ট্রেন এখানে আগরতলা থেকে যাচ্ছে। পরিবর্তনটা এখানে দেখুন। আমাদের আজকে ত্রিপুরা রাজ্যের কৃষকরা একটা সময় ধান চাষ করতো না, আজকে কৃষকরা ধান চাষ করছে। সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনছে। তো আগে বামপন্থী সরকার ধান কিনতো না, সরকার কৃষকদের কাছ থেকে। আজকে এয়ারপোর্টে দেখুন, প্রতিদিন ফ্লাইটের সংখ্যা বাড়ছে। দিল্লিতে ডাইরেক্ট ফ্লাইট হয়েছে, তো এবং জল দিয়েছে, পাহাড় অঞ্চলে বিদ্যুৎ দিয়েছে, রাস্তা হয়েছে, শিক্ষাক্ষেত্রে পরিবর্তন এসেছে। আমাদের অনেক স্কুল ইংলিশ মিডিয়াম করেছে, শিক্ষার অমূল্য পরিবর্তন এনে দিয়েছে মোদিজি। এই যে মানুষ আজকে একটা স্বাস্থ্য ব্যবস্থা, আজকে ত্রিপুরা রাজ্যের অনেক মানুষ বাইরে চলে যেত চিকিৎসার জন্য, আজকে ত্রিপুরা রাজ্যে মানুষ বাইরে যায় না, ত্রিপুরাতেই চিকিৎসা হচ্ছে জীবিতে। আমাদের অটল বিহারী বাজপেয়ী ক্যান্সার হসপিটাল নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় ক্যান্সার হসপিটাল হয়েছে। আজকে মানুষ, ত্রিপুরা রাজ্যে মানুষ বাইরে যায় না। এবং স্বাস্থ্য বীমা, যেটা আমি আগে বলছিলাম, জন আরোগ্য যোজনার মাধ্যমে সুবিধা পেয়েছে, বছরে 5 লক্ষ টাকা সুবিধা। এই যে পরিবর্তন, এই যে মানুষের জন্য কাজ করেছে সরকার, 25 বছরে বাম শাসনে তা করতে পারেনি, 6 বছরে যা করে দেখিয়েছে। নর্থ ইস্টের যদি আপনি দেখেন, নর্থ ইস্টের যে উন্নয়ন মোদিজির মাধ্যমে হয়েছে, সেটা 25 বছরে বাম শাসনে সেটা হতে পারেনি। আজকে 6 বছরে সেটা করে দেখিয়েছে। বাম শাসনে ছিল দুর্নীতি, বাম শাসনে ছিল ভ্রষ্টাচার, অনেক ভ্রষ্টাচারের তথ্য আছে, আপনারাও জানেন সেটা। আদা কেলেঙ্কারি থেকে শুরু করে ব্লকে ব্লকে দুর্নীতি, পঞ্চায়েতে দুর্নীতি। এখন পঞ্চায়েতে দুর্নীতি হয় না। আগে চাঁদাবাজি ছিল, মানুষের বাড়ির থেকে চাঁদা নিত, কৃষক সভার চাঁদা,
বিশেষ তহবিলের চাঁদা, মুখ্যমন্ত্রী তহবিলের চাঁদা, ডিওয়াইএফ এর চাঁদা। আজকে চাঁদাবাজি নেই। নির্বাচন আসলে একজন কর্মচারী 10,000 20,000 টাকা চাঁদা দিতে হতো। আজকে ত্রিপুরা রাজ্য থেকে মানুষ চাঁদা মুক্ত হয়েছে, চাঁদা দিতে হয় না। ভারতীয় জনতা পার্টি কোনো কার্যকর্তা গিয়ে চাঁদা তুলেছে এরকম কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না, নেই। কারণ বিজেপি মানুষের কাছে চাঁদা নেয় না, মানুষের কাছে চাঁদার জন্য যায় না, মানুষকে সাহায্য করে। করোনার সময় আমরা দেখেছি এই ত্রিপুরা রাজ্যে করোনার সময় আমাদের বিজেপির অনেক কার্যকর্তা, এনজিও, ক্লাব সবাই মিলে প্রত্যেককে গরিব মানুষকে ব্যাগ ভর্তি করে চাল দিয়েছে, আলু দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, ডাল দিয়েছে, তেল দিয়েছে, সহযোগিতা করেছে। বামপন থাকলে এটা কি সম্ভব হতো? আমরা যদি বামপন সরকার যদি থাকতো সেই সময়, আর করোনার সময় আমরা কি দেখতে পেতাম? ওই লাল একটা কাপড় নিত, দুজন ধরে মানুষের থেকে চাঁদা তুলতো কোটি কোটি টাকা। কিন্তু বিজেপি সেটা করেনি। এটাই পরিবর্তন। 25 বছরে বাম শাসনে যেটা হয়নি উন্নয়ন, সেটা বিজেপি করে দেখিয়েছে এবং দুর্নীতি ভ্রষ্টাচার মুক্ত সরকার উপহার দিয়েছে। এটাই আমাদের মানুষের কাছে বাড়তি পাওনা। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের সময় শেষ, আলোচনা এখানেই শেষ করব। খবরের দুনিয়ায় আপডেট থাকতে চোখ রাখুন বিটিভির পর্দায়। শুভরাত্রি।